আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 2 এর ধারাবাহিক পর্বের আজ দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে থাকবো জিসান আহমেদ। চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব ব্যাপন এবং নিঃসরণ নিয়ে। পর্ব 1 এ আমরা আলোচনা করেছি পদার্থ ও পদার্থের অবস্থা সম্পর্কে, আর আজকে আমরা আলোচনা করব ব্যাপন এবং নিঃসরণ সম্পর্কে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করা যাক। ব্যাপন ব্যাপন কাকে বলে? সবার ফার্স্টে আমাদের জানতে হবে ব্যাপন কাকে বলে। ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ, এখানে তিনটা পদার্থের কথা বলা হয়েছে। একটি হচ্ছে কঠিন, দ্বিতীয়টি হচ্ছে তরল, তৃতীয়টি হচ্ছে বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ব্যাপন। এখন এখানে উচ্চ ঘনমাত্রা এবং নিম্ন ঘনমাত্রা বলতে আমাদের কি বোঝানো হয়েছে? উচ্চ ঘনমাত্রার স্থান বলতে বোঝানো হয়েছে যেখানে অণুর সংখ্যা বেশি, মানে একটা ছোট একটা জায়গার ভিতরে মানে অণু এবং পরমাণুর সংখ্যাগুলো অণু বা ওই পদার্থটার যে পরিমাণটা ওইটা অতিরিক্ত পরিমাণে আছে। আর নিম্ন ঘনমাত্রার স্থান বলতে বোঝানো হয়েছে যেখানে তুলনামূলক কম, যেটার হিসেবে যদি আমরা বলতে পারি হচ্ছে একটা স্প্রের বোতলকে যদি চিন্তা করি, একটা স্প্রের বোতলের ভিতরে ভিতরে যেই পরিমাণ ঘনমাত্রা, স্প্রের বোতলের ভিতরে যেই পরিমাণ ঘনমাত্রা থাকে, আমাদের রুমের ভিতরে এই ঘনমাত্রা থেকে কিছুটা পরিমাণ কম থাকে। এই কারণে যখন আমরা একটি যে কোনো মনে করেন আতরকে যদি চিন্তা করি, আতরের শিশিটা যদি আমরা খুলে রাখি, তাহলে কি হবে? সম্পূর্ণ ঘরটিতে আতরের ভিতরে, শিশিটার ভিতরে কিন্তু আতরের যে কণাগুলো আছে বা যে আতরটা আছে ওইটার ঘনমাত্রা শিশির ভিতরে বেশি, আর আমাদের এই রুমের ভিতরে ঘনমাত্রাটা কম। এই কারণে কি হবে? আতরের শিশিটা যদি ঘরের এক কোণে খুলে রাখি, তাহলে সম্পূর্ণ রুমেই কি হয়ে যাবে? এই আতরের ঘ্রাণটা ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা কি বলা হইতেছে আমাদের? ব্যাপন। তাহলে ব্যাপনের এক্সাম্পল হিসেবে আমরা ওইটাই বলতে পারলাম, এক্সাম্পল তো বললামই, যে হচ্ছে যদি কোনো আতরের শিশি বা আতরের শিশি না, যে কোনো সুগন্ধি জাতীয় বস্তুই হইতে পারে, সেটাকে যদি আমরা ঘরের যে কোনো একটি কোণে যদি মুখটা খুলে রাখি, তখন কি হবে? সম্পূর্ণ রুমেই সেই সুগন্ধিটার ঘ্রাণ ছড়িয়ে পড়বে। তাহলে এখানে ব্যাপন বলতে আমরা আবার ব্যাপনের সংখ্যাটা যদি আমরা আবারই বলতে চাই, কোনো মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়তে হবে। গড়ের প্রতিটি কোণে সমানভাবে ছড়িয়ে পড়াকেই বলা হয় হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এখন এই ব্যাপন প্রক্রিয়া তো শিখতে পারলাম, এখন ব্যাপনের সাথে আমাদের আজকে টপিক হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। তাহলে আমরা যেহেতু ব্যাপন সম্পর্কে কিছুটা জানতে পারি, ব্যাপন সম্পর্কে আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসছি ব্যাপন নিয়ে। এখন আমাদের কথা হচ্ছে আমরা আগে নিঃসরণ সম্পর্কে জেনে। যেহেতু ব্যাপন সম্পর্কে জানতে পারছি, এখন করতে হবে নিঃসরণ। ওকে, নিঃসরণ কাকে বলে? সরু ছিদ্রপথে উচ্চ চাপ, এখানে কি উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বেরিয়ে আসবে? কোনো গ্যাস। উপরে পার্থক্য হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের ভিতরে পার্থক্য কোথায়? এখানে থাকতে হবে কঠিন, তরল বা বায়বীয় পদার্থ, যে তিনটা পদার্থের যে কোনো একটা পদার্থ হইতে পারে, কিন্তু নিঃসরণের ভিতরে শুধুমাত্র গ্যাসীয় পদার্থই হইতে হবে। কোনো গ্যাস উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই বলা হয় নিঃসরণ। এখন নিঃসরণ আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সহজেই বুঝতে পারবো। এক্সাম্পলটি হচ্ছে, আমরা একটি বেলুনকে যদি ফুলানো হয় এবং ওই বেলুনের উপর একটি কস্টেপ যদি লাগিয়ে দিই, এবং লাগানোর পর ওইখানে এই কস্টেপের উপরে যদি একটা সরু আলপিন দ্বারা যদি ছিদ্র করা হয়, তখন দেখবেন ভিতরে যে পরিমাণ প্রেসার আছে, অবশ্যই প্রেসারটা থাকবে, কারণ আমরা একটা ছোট বেলুনকে বাতাস দিয়ে ফুলিয়ে অনেকটা বড় আকৃতি ধারণ করছে। এখন ওই বাতাসটা বের হওয়ার জন্য আমরা অনেক ছোট একটা ছিদ্র করছি। এই কারণে ওই ছোট ছিদ্রপথ দিয়ে যখন বের হবে, অবশ্যই এই ব্যাপনের নিঃসরণের ভিতরে আমাদের এই সরু ছিদ্রপথটা থাকতেই হবে। কি হবে? সরু ছিদ্রপথেই বের হতে হবে।
এখন সরু ছিদ্র পথে যদি বের হয়, এখন আমরা এই কস্টেপের উপর যে আলপিন দ্বারা একটা ছোট এবং সরু ছিদ্র করছি, ওই সরু ছিদ্র দিয়ে যখন বেলুনের ভিতরে যে পরিমাণ বাতাস আছে ওই বাতাসটুকু বের হওয়ার প্রক্রিয়াটাকে ওইটাকেই বলা হইতেছে তাহলে নিঃসরণ। তাহলে আমরা ব্যাপন এবং নিঃসরণের সংজ্ঞা এবং সংজ্ঞার ভিতরে যেসব খুঁটিনাটি বিষয়গুলো আছে ওগুলো সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা চলে আসি ব্যাপনে। নিঃসরণটা আমরা মুছে ফেলি। ওকে, এখন ব্যাপনে এক ধরনের ম্যাথ আছে আমাদের এখানে। আমাদের 9 10 ব্যাপন সম্পর্কে এক ধরনের ম্যাথ আছে, ওই ম্যাথ সম্পর্কে আমরা জানবো। ওকে, তাহলে আমি যদি এক্সাম্পল স্বরূপ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যামোনিয়াকে চিন্তা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াকে যদি চিন্তা করি, তাহলে এখানে প্রশ্নটা হবে এরকম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? মধ্যে কোনটির বা কোন গ্যাসটির হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মধ্যে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, এটা আমাদের প্রমাণ করতে বলবে। এখন এটা আমরা কিভাবে করব? আমরা তো ব্যাপনের মাত্র সংজ্ঞা শিখতে পারলাম, এখন ব্যাপন কোন গ্যাসের ভিতরে ব্যাপন হার বেশি এটা কিভাবে বের করব? ওকে, তাহলে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। ব্যাপন বের করতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটি মৌল অথবা যৌগ, এগুলো যেহেতু অবশ্যই যৌগ, গ্যাসগুলো যৌগ আকৃতিতে আছে, এখন আমাদের কি করতে হবে? এগুলোর আণবিক ভর বের করতে হবে। কি বের করতে হবে? আণবিক ভর। ওকে, তাহলে আগে আমরা আণবিক ভর বের করি। এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এখানে রাখি আমি অ্যামোনিয়া। ওকে, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কিভাবে বের করে? আণবিক ভর বের করতে হলে প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা মৌল, অবশ্যই যৌগ তৈরি হয় একাধিক মৌল দ্বারা। এখানে যেহেতু একটি যৌগ তৈরি হয়েছে, এখানে একটা যৌগ। ওকে, এই মৌলের ভিতরে আমাদের এই যৌগের ভিতরে যেই কয়টি মৌল আছে প্রত্যেকটি মৌলের পারমাণবিক ভর জানতে হবে আমাদের। এখন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 প্লাস, এই হাইড্রোজেন শেষ, এই কারণে আমাদের এখানে প্লাস হয়েছে। এখন আছে কি ক্লোরিনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 35.5। এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমার কাছে আসতেছে কত? 36.5। ওকে, এখন সেম ভাবে যদি আমি কি বলে অ্যামোনিয়ারটা বের করি, অ্যামোনিয়ার ভিতরে আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 প্লাস, নাইট্রোজেন শেষ এই কারণে প্লাস, এখানে হাইড্রোজেন শেষ হয়েছিল প্লাস, এখানে যদি আমাদের আরো থাকতো তাহলে আমি আরো এখানে প্লাস দিয়ে পরবর্তী অংশটুকু লিখতাম, কিন্তু এখানে আমাদের দুইটা মাত্র মৌল আছে এই কারণে দুইটা লিখে আমাদের এখানে ফলাফল আসছে। তাহলে এটার ভিতরে নাইট্রোজেন লিখছি প্লাস, তারপর এখানে হাইড্রোজেনের ভর কত? পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 1। এখন 1 এর সাথে এখানে যে 3 আছে এটাকে কি করতে হবে? এই যে মৌলটার সাথে নিচে এই যে এখানে তিনটা মূলত এখানে 3টা হাইড্রোজেন আছে, তো 3টা হাইড্রোজেন একটার ভর যদি 1 করে হয় তাহলে 3টার কত? 3। কিন্তু আমরা তো ওইভাবে করব না, আমরা করব কিভাবে? এখানে হাইড্রোজেন আছে একটা, আর এখানে যে সংখ্যাটা থাকবে মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন না হোক অন্য যে মৌল হোক ওটার সাথে যেই সংখ্যাটা থাকবে ওইটাকে এখানে মাল্টিপ্লাই মানে গুণ করে দিবে এখানে। আচ্ছা, গুণ করার পর তাহলে আমাদের এখানে आंसर আসতেছে কত লাস্টে? 14 প্লাস 3 ইকুয়াল টু 17। ওকে, ঠিক আছে, 14 আর এখানে 3 টোটাল আসলো 17। এখন এখানে আমাদের লক্ষ্য করার বিষয়, আমরা বলছি পারমাণবিক ভর দ্বারা সরি আণবিক ভর দ্বারা কোন গ্যাসের আণবিক ভর দ্বারা তার ব্যাপন হার
বের করা যায়, কোন গ্যাসটির ব্যাপন হার বেশি তা বের করা যায় তার আণবিক ভর দ্বারা। এখন আণবিক ভর দ্বারা কিভাবে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর পেয়েছি আমরা 36.5 এবং অ্যামোনিয়ার পাইছি হচ্ছে 17। এখন এই দুইটার ভিতরে আমাদের এখানে আরেকটা কন্ডিশন লিখে দিই। কন্ডিশনটা হচ্ছে এইরকম, যে গ্যাসের আণবিক কম, যে গ্যাসের আণবিক ভর কম সে গ্যাসের ব্যাপন হার বেশি, সে গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে আমি আবারই একবার রিপিট করি, যে গ্যাসের আণবিক ভর কম, তাহলে আণবিক ভর কোনগুলো, এই যে আমরা যেগুলো বের করলাম এগুলো হলো আণবিক ভর, যেগুলো বের করলাম দুইটা গ্যাসে সেগুলো হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কম, যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে কি এখানে বুঝাইতে পারছি? তাহলে এখানে আরেকটাও রিভার্স আছে, ওইটা হচ্ছে কি এটার উল্টাটা, তাহলে হবে যে গ্যাসের আণবিক ভর বেশি, যে গ্যাসের আণবিক ভর বেশি সে গ্যাসের ব্যাপন হার কম, সে গ্যাসের ব্যাপন হার কম। ওকে, উপরের কথাটা একটা মনে রাখলেই হবে, আমাদের দুইটা মানে একটা হচ্ছে আর একটা উল্টা। এটা যেহেতু যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের ব্যাপন হার বেশি, আর এখানে বলা হয়েছে যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। আচ্ছা, এখন এই দুইটা কথা অনুসারে এখন আমরা যদি এই দুইটা গ্যাসের ভিতরে চলে আসি, এই গ্যাসের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5 এবং অ্যামোনিয়া আছে 17। এখন কোনটার ব্যাপন হার কম? অবশ্যই আমাদের আণবিক ভর কম কোনটার। আণবিক ভর যদি বের করতে চাই, আণবিক ভর কম যার তারই ব্যাপন হার বেশি হবে। আমাদের প্রশ্নে ছিল কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, এটা বের করতে, তাহলে আমাদের বলছে আণবিক ভর কম করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের আণবিক ভর কম। তাহলে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি হওয়ার কথা? এইটা। তাহলে বলা যায় এটাকে যদি আমি এটা হচ্ছে ব্যাপন হার বেশি হবে। এখন এইগুলা আমরা এভাবে তো করব, কিন্তু আমরা তো এখানে অ্যান্সার দিতে পারবো না, তাহলে আমরা করব কিভাবে? এখানে আমাদের চিহ্ন দ্বারা দেখাইতে হবে। HCl এর আণবিক ভর একটু উপরে লিখি, HCl এর আণবিক ভর বড় এবং NH3 এর আণবিক ভর ছোট। এখানে চিহ্ন দ্বারাই আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি এটা বললাম না যেটার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, তাহলে এখানে যদি ব্যাপন হার লিখতে যাই তখন কিভাবে লিখবো? তখন লিখে দিব সুতরাং অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি। শেষ। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ওকে, তাহলে আমরা এখানে আজকের পর্ব 2তে কি কি শিখলাম? ব্যাপন কাকে বলে, আবার রিপিট করা হচ্ছে।
ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। এটার এক্সাম্পল হিসেবে আমি বলছিলাম হচ্ছে একটি সুগন্ধিকে যদি ক্লাসের ভিতরে রাখা হয় তাহলে সম্পূর্ণ ক্লাসে সমানভাবে ছড়িয়ে পড়বে এই সুগন্ধি গ্রামটি। ওকে, এখন এই ব্যাপনের ভিতরে আমাদের ম্যাথ আছে, এটাই হলো আমাদের এখানে মূল জিনিস। এই ম্যাথটার ভিতরে দুইটা কন্ডিশন আছে, এই দুইটা কন্ডিশন আমাদের জানা থাকতেই হবে। তা হলো যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের ব্যাপন হার বেশি, আর যে গ্যাসের আণবিক ভর বেশি সেই গ্যাসের ব্যাপন হার কম। এগুলা কিভাবে বের করবো? অবশ্যই আমাদের প্রত্যেকটি একটু আলাদা করে দেই। ওকে, এখন এই যে আমাদের দুইটা কি বলে গ্যাস আছে, এই দুইটা গ্যাসের কি করতে হবে? আগে আমাদের আণবিক ভর বের করতে হবে। দুটোটার আণবিক ভর বের করছে। আণবিক ভর কিভাবে বের করতে হবে? প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর জানতে হবে। পারমাণবিক ভর বের করে সবগুলোকে যোগ করতে হবে। আর এখানে হচ্ছে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন না, যে মৌলটাই হোক নিচে যে কটা থাকবে ওইটা হচ্ছে ওইটার পারমাণবিক ভরের সাথে গুণ দিতে হবে, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট গুলো পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আহ আমরা পর্ব 2-এ আজকে তাহলে শিখতে পারলাম ব্যাপন এবং নিঃসরণ। পরবর্তী ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে।